ইতিহাস কি? ইতিহাস কি শুধুই ওই অতীত কার্যকলাপের বিবরণ, নাকি ইতিহাস বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের পথ তৈরি করতে সাহায্য করে? উত্তর অবশ্যই করে। আর সে কারণে মানব জীবনে এই ইতিহাসের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে ইতিহাস জানি তা কতটা সত্য? যাদের দ্বারা ইতিহাস আমাদের সামনে এসেছে তারা ইতিহাসের সত্য উদ্ঘাটনে বা ওই সত্য প্রকাশে কতটা সৎ ছিলেন? নিজেদের স্বার্থের জন্য ইতিহাসকেও বিকৃত বা সত্য গোপন করা হয়নি তো? আপনারা ভাবছেন হঠাৎ কেন এই প্রশ্নগুলো আমি তুলছি, তাই তো? প্রশ্ন তোলার কারণ হলো, সম্প্রতি এনসিইআরটি এর ৮ম শ্রেণীর নতুন সমাজবিজ্ঞানের বই, যা বদলে দিচ্ছে পুরনো সমস্ত ভাবনা চিন্তা। মুঘল সম্রাট বাবর, আকবর, আওরঙ্গজেবের শাসনকালকে ভারতের সেরা সময় নয়, বরং এই মুঘল আমলে ঘটে যাওয়া নৃশংসতা, মন্দির ধ্বংস, ধর্মীয় অসহিষ্ণুতা এবং কর আরোপকে উপস্থাপন করা হয়েছে, যা আসলে প্রশংসা এবং বিতর্ক দুই কুড়িয়েছে। আর এই আবহে প্রশ্ন উঠছে, আমরা কি সত্যি ইতিহাস জানতে চাই, নাকি শুধু কিছু নির্বাচিত সত্য মনে রাখতে চাই? মুঘলদের সময় মন্দির ধ্বংস বা ব্রিটিশ আমলে ভারতের সম্পদ লুট, এসব যদি ইতিহাসের অংশ হয়, তাহলে সেগুলিকে বাদ দেওয়া মানে কি সত্যকে গোপন করা নয় বা ইতিহাসকে বিকৃত করা নয়? শুধু এনসিইআরটি নয়, এ বাংলার ইতিহাস বইয়েও কি পরিবর্তন আসা উচিত? কি বলছেন ইতিহাসবিদরা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি প্রকাশিত এনসিইআরটির ৮ম শ্রেণীর নতুন সামাজিক বিজ্ঞান পাঠ্য বইয়ে দিল্লির সালতানাত এবং এই মুঘল যুগকে তুলে ধরা হয়েছে একেবারে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে। এখন প্রশ্ন হলো, এনসিইআরটি কি? এনসিইআরটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর সংক্ষিপ্ত রূপ। এটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটি স্বশাসিত সংস্থা। তথ্য বলছে, সমস্ত কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা ওই সিবিএসই বোর্ড এবং কিছু রাজ্য শিক্ষা বোর্ড এই এনসিইআরটির পাঠ্যক্রম অনুসরণ করে। আবার ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট অর্থাৎ আইএসসি বোর্ড তাদের নিজস্ব পাঠ্যক্রম তৈরি করলেও কিছু ক্ষেত্রে তারাও এই এনসিইআরটির কিছু উপাদান অন্তর্ভুক্ত করে। আর এই এনসিইআরটির ক্লাস 8-এর সামাজিক বিজ্ঞান বইকে ঘিরেই এখন শুরু হয়েছে বিতর্ক। নতুন বইটির নাম এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়ান অ্যান্ড বিয়ন্ড। এই বইতে ভারতের ঔপনিবেশিক যুগ নিয়ে একটি অধ্যায় রাখা হয়েছে, কিন্তু সেই অধ্যায়ে টিপু সুলতান, হায়দার আলী বা ইঙ্গ মহীশূর যুদ্ধগুলোর কোনো উল্লেখ নেই। আগের পাঠ্য বইয়ে 1757 থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার নিয়ে আলোচনা ছিল। সেখানে মহীশূরের শাসক এই হায়দার আলী এবং টিপু সুলতানের প্রতিরোধ এবং 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু নতুন এই বইয়ে এগুলো বাদ দেওয়া হয়েছে। নতুন পাঠ্য বইয়ের এই অধ্যায়ে 1500 সালের শেষ দিক থেকে 1800 সালের শেষ দিক পর্যন্ত সময়কে ঔপনিবেশিক যুগ হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে ভাস্কো দা গামার ভারতে আগমন, 1757 সালের পলাশির যুদ্ধ এবং 1857 সালের সিপাহী বিদ্রোহ উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে। তবে এই পাঠ্য বইয়ের পরিবর্তন করার আগে অবশ্য একটি ডিসক্লেমার বা ওই সতর্কীকরণ করতে ভোলেননি এনসিইআরটির কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়েছে, অতীতের ঘটনার জন্য বর্তমানের কাউকে দায়ী করা উচিত নয়। দিল্লির সুলতান এবং মুঘলদের যে অধ্যায়টি রয়েছে তার নাম দেওয়া হয়েছে রিশেপিং ইন্ডিয়াস পলিটিক্যাল ম্যাপ,
যার বাংলা করলে বলা যায় ভারতের রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন। এর আগে সপ্তম শ্রেণীতে এটি পড়ানো হতো, কিন্তু এখন এই সময়কাল পুরোপুরি অষ্টম শ্রেণীতে স্থানান্তরিত করা হয়েছে। এবার প্রশ্ন হলো, কি কি উল্লেখ রয়েছে এই নতুন বইয়ে? দিল্লি সুলতান এবং এই মোগল আমলের ধর্মীয় অসহিষ্ণুতার অনেক উদাহরণ তুলে ধরা হয়েছে এই নতুন বইতে। বইটিতে উল্লেখ আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর শ্রীরঙ্গম, মাদুরাই, চিদম্বরম এবং সম্ভবত ওই রামেশ্বরমের মতন হিন্দু তীর্থগুলোতে আক্রমণ চালায়। বৌদ্ধ, জৈন এবং হিন্দু মন্দিরে আইকনক্লাজমের উদ্দেশ্যে পবিত্র প্রতিমা ধ্বংসের কথা বলা হয়েছে। জিজিয়া কর, এই জিজিয়া করকে শুধুমাত্র কর নয় বরং সামাজিক অপমান এবং ইসলাম ধর্মে রূপান্তরের একটি উদাহরণ হিসেবেও বর্ণনা করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বইটিতে বাবরকে নৃশংস এবং নির্মম বিজয়ী হিসেবে বর্ণনা করা হয়েছে। বইতে লেখা হয়েছে, বাবর যুদ্ধে কোনো একটি শহর দখল করার পর সেই শহরের সমস্ত বাসিন্দাদের হত্যা করত। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিশিষ্ট ইতিহাসবিদ? শুনুন। এই 1947 সালের পর থেকে যখন আমাদের ফার্স্ট এডুকেশন মিনিস্টার হয় এপিজে আবুল কালাম আজাদ, হ্যাঁ, তার প্রাইভেট পেপারস ন্যাশনাল আর্কাইভসে আছে। সেখানে উনি এমফাসাইজ করছেন বারবার, এবং কিছুটা তিন মূর্তিতেও থাকতে পারে, বারবার এমফাসাইজ করছেন যে ইতিহাসকে অন্যভাবে দেখানো হবে যাতে মাইনরিটি কমিউনিটির ওপর তাদের সেন্সিটিভিটিস না কোনো আঘাত আসে। তার মানে ইতিহাসটাকে এমনভাবে রচনা করতে হবে যে দুটো কমিউনিটি পিসফুলি মিডাইভাল ইন্ডিয়ায় ছিল সেটাকে পোর্ট্রে করতে হবে। রিচার্ড ইটন, একটা আমেরিকান ঐতিহাসিক ফেমাস, সে বলেছে যে এই টাইপের পলিটিসাইজড যে হিস্ট্রিটা 47-এর পর লেখা হয়েছিল তার জন্যই আজকে এটা চাই, তাই আজকে একটা রিয়াকশন হচ্ছে যে ওই পলিটিসাইজ হিস্ট্রির এগেনস্টে আমরা যাব। এমনকি টিপু সুলতান নিয়েও বিতর্কের সন্ধান দিলেন বিশিষ্ট ইতিহাসবিদ কৌশিক রায়। কি বলেছেন তিনি? শুনুন। হ্যাঁ, 1970 সালে জি পার্থসারথী, নাম শুনে থাকবেন, ইন্দিরা গান্ধীর একজন পাওয়ারফুল ব্যুরোক্র্যাট, সে একটা কমিটি বসায়, ঐতিহাসিকদের ডিক্টেট করে যে টিপু সুলতানকে সেকুলার মডার্ন রুলার দেখানো হবে। তখন যে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টান কমিউনিটিস অফ মালাবার অ্যান্ড দ্য পুর্গিস, তারা অনেক ঝামেলা করে, তারা প্রসেশন বার করে, পলিটিক্যাল আউটফিট বার করে, তারা বলে না আমাদের তো স্লেভ করতো টিপু সুলতান, মাইসোরের হিন্দু রাজাদের তাড়িয়ে ওরা এসেছে, মুসলমানরা আমাদের স্লেভ করে রেখেছিল, আমরা খ্রিস্টানরা বলতো আমাদের ওরা মারতো, জেনোসাইড করেছে, আমরা কেন বলবো টিপু সুলতান সেকুলার মডার্ন রুলার? And then the Congress started losing votes. Then টিপু সুলতান নিয়ে যতগুলো বই বেরিয়েছে দেখবেন লেখা আছে সেকুলার মডার্ন রুলার who fought the British. আকবরের শাসনকালকে নৃশংসতা এবং সহনশীলতার মিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে এই বইতে। এনসিইআরটির উদ্যোগে প্রকাশিত অষ্টম শ্রেণীর নতুন বইয়ে আকবরের পরিচয় আর শুধু ওই মহামতি নয়, তিনি একই সঙ্গে সহনশীল এবং বর্বর। অর্থাৎ যে আকবরকে এতদিন একজন সুশাসক এবং হিন্দুদের প্রতি সহানুভূতিশীল বলে দেখা হতো, সেই আকবরও তার শাসনকাল এবার পরিচিত হবে এই দুই বিপরীত ধর্মী বিশেষণে। ঔরঙ্গজেব, যাকে এনসিইআরটির বইয়ে একজন মন্দির এবং গুরুদ্বারা ধ্বংসকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মুঘলরা মূলত এ ভারতবর্ষে এসেছিলেন অনেকটা ওই ইংরেজদের মতো অন্য দেশ থেকে। ভারতীয় রাজা মহারাজাদের ছলে বলে কৌশলে যুদ্ধে পরাজিত করে একের পর এক এলাকা দখল করেছিল। এ কথা সত্য হলেও কোনো এক অদৃশ্য কারণে এই মোগলদের আবার ইতিহাসে কখনোই ওই ইংরেজদের মতো করে ভারতের শত্রু হিসেবে দেখানো হয়নি। ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেওয়া হলেও
মোগলদের হাত থেকে যারাই ভারতকে রক্ষা করতে চেয়েছিলেন সেই ছত্রপতি শিবাজী, রানা প্রতাপ, পৃথ্বীরাজকে কখনোই সেই জায়গা দেওয়া হয়নি ইতিহাসে। বরং ভারতের হিন্দু রাজা মহারাজাদের দুর্বলতাকে তুলে ধরা হয়েছে অনেক বেশি করে। কিন্তু এবার এনসিইআরটির অষ্টম শ্রেণীর বইতে মোগল সম্রাটদের অত্যাচারী, লুণ্ঠনকারী এবং হিন্দু ধর্মের ধ্বংসকারী হিসেবেই তুলে ধরা হয়েছে। নতুন এই বইয়ের শুরুর দিকের এক অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে নোট অন সাম ডার্কার পিরিয়ডস ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। এ সম্পর্কেও কিছু তথ্য দেওয়া হয়েছে। আবার যেমন প্রথম মোগল সম্রাট বাবরের পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি সংস্কৃতি মনস্ক বুদ্ধিজীবী শাসক হলেও একই সঙ্গে ছিলেন এক নিষ্ঠুর, নির্মম শাসক, যিনি দখল হওয়া শহরের সব মানুষকে হত্যা করেছিলেন, শিশু এবং নারীদের দাস করে রেখেছিলেন এবং মৃত মানুষের মাথার খুলি দিয়ে তোরণ নির্মাণ করেছিলেন। তবে তার সংস্কৃতি মনস্ক বুদ্ধিজীবী রূপটিরও উল্লেখ রয়েছে ওই বইটিতে। আবার আকবর প্রসঙ্গে লেখা হয়েছে যে আকবর তার প্রশাসনের উচ্চ মহলে অমুসলিমদের সংখ্যালঘুতে পরিণত করেছিলেন। চিতোরগড় অবরোধ করার সময় তিনি 30,000 নিরস্ত্র মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই ইতিহাস বইয়ে জিজিয়া করের উল্লেখ রয়েছে। বলা হয়েছে এই কর অমুসলিম জনসাধারণের ওপর বসানো হয়েছিল তাদের রক্ষার জন্য এবং সৈন্যবাহিনীতে যোগ না দেওয়ার জন্য। আসলে এই কর ছিল অসম্মান আর অপমানের উৎস, যা থেকে বাঁচতে অমুসলিমদের ধর্ম বদলাতে উৎসাহী করে তোলা হতো। ইতিমধ্যে এই নিয়ে তৈরি হয়েছে বহু বিতর্ক। ইতিহাসবিদরা কি বলছেন এই প্রসঙ্গে? এই ইতিহাসের পরিবর্তন কি সঠিক, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো অভিসন্ধি? কি বলছেন বিশিষ্ট ইতিহাসবিদ কৌশিক রায়? শুনুন। বললে সেই মিথ্যে একদিন চলেই আসবে, তাতে বরং আরো ক্ষতি হবে দেশের। উই শুড ফেস দ্য ট্রুথ উইথ কনফিডেন্স অ্যান্ড উই মাস্ট লার্ন দ্য পাস্ট অ্যাজ ইট ওয়াজ। আওরঙ্গজেব জিজিয়া ইম্পোজ করেছিল 1676-এ, এটা মুঘল ডকুমেন্টসে আছে। পোল ট্যাক্স, রিলিজিয়াস পোল ট্যাক্স ডিসক্রিমিনেটরি হিন্দুরা দেবে। আওরঙ্গজেবের একটা 1658-এ অর্ডার আছে যে সব মন্দির যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দেওয়া হবে, তার জায়গায় মসজিদ বানানো হবে। মন্দিরের ওই মূর্তিগুলো মসজিদের নিচে রাখা হবে যাতে মুসলমানরা পা দিয়ে ওটায় যায়। তারপরে ইবান বতুতা, হ্যাঁ, দিল্লি সালতানাতের তৈরিশের, সে বলেছে যে হিন্দুদের দেখলেই মুখে থুতু দেবে। ইতিহাসবিদ কৌশিক রায় যা বলছেন তাতে তো এনসিইআরটি তাদের বইয়ে আসল সত্যই তুলে ধরেছে। তবে এতদিন এই সত্য কেন কাদের স্বার্থে গোপন করে রাখা হলো? এর থেকেও বড় প্রশ্ন হলো, একই দেশের ইতিহাস দু রকমের হয়ে যাচ্ছে নাকি? কারণ এই এনসিইআরটির অষ্টম শ্রেণীর বই যারা পড়বেন তারা জানবেন মুঘল আমলে অত্যাচারের কথা, আর যারা এই বই পড়বেন না তাদের কাছে আকবর, অরঙ্গজেব অন্যভাবে গুরুত্ব পাবে। তবে কি এবার এনসিইআরটির মতো এ বাংলাতেও বদলাতে চলেছে ইতিহাসের বই? কি ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর? এনসিইআরটির নতুন বইয়ে একদিকে যেমন স্থান পেয়েছে মোগল শাসকদের নিষ্ঠুরতা, বর্বরতার কাহিনী, অন্যদিকে আবার স্থান পেয়েছে মারাঠা, অহম, রাজপুত এবং শিখদের বীরত্বের ইতিহাস। তুলে ধরা হয়েছে জাট, কৃষক, ভিল, গোন্ড, সাঁওতাল এবং কোচ উপজাতিদের তেজস্বীয়তার আখ্যান, যারা নিজেদের এলাকা রক্ষার লড়াইয়ে সেরার কৃতিত্ব অর্জন করেছিলেন। ছত্রপতি শিবাজী, তারাবাই, অহল্যাবাই হোলকারদের দূরদৃষ্টি সম্পন্ন নেতা বা নেত্রী হিসেবে বর্ণনা করে বলা হয়েছে দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক উন্নয়নে তাদের অবদান ছিল সত্যি অপরিসীম। বইতে ছত্রপতি শিবাজীকে দুর্দান্ত কুশলী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি অন্য ধর্মকে সম্মান জানানোর পাশাপাশি তুলে ধরেছিলেন হিন্দু মূল্যবোধের ধ্বজা। আর এই নিয়েই বিতর্ক সৃষ্টি হলেও
ইতিহাসবিদরা মনে করছেন সত্যি কখনো চাপা থাকে না, তা আজ না হোক কাল কখনো না কখনো ঠিক সামনে আসবেই। ওরা যেটা করছে, নতুন কিছু রিজিওনাল হিস্ট্রিও অ্যাড করছে, ধরুন রাজপুত, ভিল, গোন্ড, এইসব ভাবে, হ্যাঁ, ছোট ছোট যেসব ওই তাবেদার রাজ্য ছিল তাদের। আর যে ইতিহাসটা এতদিন লেখা হয়েছে আলিগড় মার্কসিস্ট হিস্টোরিয়ান, ওই যেই ব্যাপারগুলো আপনি বলছিলেন সেইগুলো ইচ্ছা করে চেপে দেওয়া হয়েছে। দেখানো হয়েছে যে আকবর সেকুলার ছিল, মোগলরা সিনথেসিস করেছিল, কিন্তু বইয়ে বা ওদের পুঁথিতে যেটা কোর্ট ক্রনিক্লাস যেটা লিখেছে আবুল ফজল বাদাউনি, তাতে বলা হচ্ছে যে হিন্দুদের উপর ডিসক্রিমিনেট করবে, ওরা জিজিয়া ট্যাক্স দেবে, ওদের মন্দির ভাঙবে, ওদের গরু মারবে, ওদের জুতো পেটা করবে, ওদের স্লেভ বানাবে। ওইগুলো এতদিন ওইটাকে ঢাকা দেওয়া ছিল। তবে এনসিইআরটির মতে ইতিহাসের প্রতি সৎ দৃষ্টিভঙ্গির ওপর জোর দেবার জন্যই বইতে ইতিহাসের কিছু অন্ধকার দিক যুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে এনসিইআরটির বিবৃতি দিয়ে বলেছে, ত্রয়োদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত এই ঘটনাগুলি ঘটেছিল, ভারতীয় ইতিহাসে তার ছাপ পড়েছিল, তাই তা লুকিয়ে রাখার কোনো অর্থ নেই। এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিএল ভার্মা। তিনি বলেছেন, মোগলরা দীর্ঘকাল রাজত্ব করে গেছে, পরবর্তী প্রজন্মের জানা উচিত সেই সময়কালে কি কি ঘটেছিল। আমাদের সবাইকে সত্যটা মেনে নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও এনসিইআরটির এই সিলেবাসকে বা এই বইকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে এনসিইআরটির সমাজ বিজ্ঞান পাঠ্যসূচির অন্যতম প্রধান মাইকেল ড্যানিনো তিনি জানিয়েছেন, এই ইতিহাসে মোগলদের দানব হিসেবে চিত্রিত করার কোনো চেষ্টা ছিল না। অর্থাৎ আসল সত্য যা এতদিন কোনো অদৃশ্য কারণে গোপন করে রাখা হয়েছিল, সেই গোপন সত্যই এনসিইআরটি তার নতুন বইয়ে তুলে ধরেছে। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্যে একাধিক সিবিএসই বোর্ডের স্কুলে এই বই পড়ানো হবে, কিন্তু রাজ্য সরকারের স্কুলগুলোতে কি হবে? রাজ্য সরকারও কি আকবরকে সহনশীল এবং বর্বর বলে আখ্যা দেবে ইতিহাস বইয়ে? ঔরঙ্গজেবকে একজন মন্দির এবং গুরুদ্বারা ধ্বংসকারী হিসেবে উল্লেখ করা হবে? রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে যে সিলেবাসে পড়ানো হয় তার সঙ্গে ওই এনসিইআরটির কোনো সম্পর্ক নেই। রাজ্যের নিজস্ব সিলেবাস এক্সপার্ট কমিটি রয়েছে, তারাই সিলেবাস ঠিক করেন। এনসিইআরটি কি করলো তা নিয়ে তাই রাজ্যের সিলেবাস কমিটি ভাবিত নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাসের সত্যতা নিয়ে যে বিতর্ক বারে বারে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মানুষের কাছে কোনটা গ্রহণযোগ্য হবে? কি বলছেন ইতিহাসবিদ? এটা শুধু যে হিন্দুদের সাথে হচ্ছে তা না, এটা শিখদের সাথে হয়েছে, বুদ্ধিস্টদের সাথে হয়েছে, হ্যাঁ, জোরাস্ট্রিয়ানদের সাথে হয়েছে। সেন্ট্রাল এশিয়ায় বুদ্ধিস্টরা ছিল, তারা চিহ্ন মাত্র নেই। জোরাস্ট্রিয়ানরা ইরানে ছিল, তারা সব ধ্বংস মুছে গেছে। এখন এই জিনিসগুলো আপনি বলতে পারেন, আপনি না কেউ, যে এগুলো আনলে কমিউনাল রায়ট হবে। উল্টো দিকের আর্গুমেন্ট হচ্ছে এগুলো না বলে অ্যাপিজমেন্ট চলতে থাকবে। সেটা জনগণ বুঝবে যেটা কি। আমি ঐতিহাসিক হিসেবে মনে করি যে সোর্সে যেটা আছে সেটা বলা উচিত। ইতিহাস কখনো শুধুই গৌরবময় গাথা নয়, তার পরতে পরতে রয়েছে জয় পরাজয়ের দাগ, নির্মাণ এবং ধ্বংসের গল্প, সহিষ্ণুতা এবং হিংসার মিশ্র চিত্র। প্রশ্ন উঠছে, তাহলে কি জনজীবনে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে মন গড়া ইতিহাস পড়ানো হয়েছে বা এখনো হয় আমাদের? তেমনটাই ইঙ্গিত ইতিহাসবিদ কৌশিক রায়। 80 সালে যে জেনোসাইডটা হয়েছিল, যাতে কাশ্মীরের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, সেটা নিয়ে কোনো প্রবন্ধ আপনি দেখেছেন? বই তো দূরের কথা, একটা সিনেমা হয়েছে রিসেন্ট টাইমসে, তাই লোকে একটু হইচই করছে। 1950 সালে
হ্যাঁ, আর.সি. মজুমদার, ওয়ার্ল্ড ফেমাস হিস্টোরিয়ান, এ ভাজপার লোক নয় যে কাউকে জিজ্ঞেস করে নেবেন। সে একটা বই লিখছিল যে 1857 মিউটের সময় হিন্দু ভার্সেস মুসলিম দে ফট এগেনস্ট ইচ আদার। তাকে বাদ দিয়ে সুরেন্দ্রনাথ সেনকে সরকার রেখে দিল, কারণ বললো না, হিন্দু মুসলমানের লড়াই হয়েছে, কমিউনাল রাইটস হয়েছে, এগুলো বলা যাবে না। সবাই 47-এর আগে সবসময় সুখে শান্তিতে ছিল, এই ব্রিটিশরাই কিছু ঝামেলা করেছে। এই যে স্টেট বিল্ডিং এর জন্য অ্যাপিস্টমেন্ট করে একটা কমিউনিটিকে যে ইতিহাসটা লেখা হয়েছে, সেটা খুব ভঙ্গুর, এবং এটা একদিন না একদিন ভাঙতই। অতীতের ভুল বা অপরাধ বর্তমান সমাজকে কুলসিত যাতে না করে, সেই দায়বদ্ধতা থেকেই এই সতর্কীকরণ। আর এই দৃষ্টিভঙ্গি শুধু ইতিহাসের প্রতি দায়িত্ব নয়, বরং বর্তমান সমাজের প্রতি এক মানবিক অবস্থান। যখন গোটা বিশ্বজুড়ে ধর্মীয় সহিংসতা এবং ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা ক্রমশ বাড়ছে, তখন এই পাঠ্য বই পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছে, জানো, বোঝো, শেখো এবং ঘৃণার চাষ করো না। আগে যেখানে ইতিহাস শেখা মানে ছিল ওই মোগল সাম্রাজ্যের পতনের কারণ মুখস্থ করা, কিংবা নিছকই মোগল সম্রাটদের নাম মনে রাখতে হলে ওই বাবার হলো আবার জ্বর সারিল ওষুধে, সেখানে এখন পাঠ্য বই ছাত্রদের ভাবতে শেখাচ্ছে, প্রশ্ন তুলতে উৎসাহ দিচ্ছে এবং নৈতিকতা ও বিচার বোধ তৈরি করছে। এই বই শুধু যুদ্ধ, শাসন বা মন্দির ধ্বংস বলেই থেমে যায়নি। এখন কোনো এক পক্ষ এই বইকে হয়তো সত্য উন্মোচন বলবে, আবার অন্য পক্ষ একে পক্ষপাত দুষ্ট বলে সমালোচনা করবে। কিন্তু একেবারে শেষে এসে আপনাদের উদ্দেশ্যেই তাই প্রশ্ন রেখে যেতে চাই, আমার আপনার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কি সত্য ইতিহাস জানা উচিত, নাকি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কাল্পনিক গল্পকে ইতিহাস হিসেবে গ্রহণ করা উচিত? প্রশ্নটা রইল আপনাদের জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।